হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। পর্ব ৩। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। অবশ্য এই রাগের কারণ তার শখের নারী। বোমা সাকিব আর কালামানিকি বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুভার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য। তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয়। টেক্সট দেখার ৫ থেকে ৬ মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে। তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে। তামিম জিপের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডবও যে যার মতো জায়গায় বসে পড়ে। ভাই, কারে উড়াইতে হইব, নাম কন খালি। বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে, গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আরশিনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিক কড়া নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে। তখন সুভার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুজে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্লাসে পিঙ্ক ড্রপ সাইলেন্টের নীরবতা বিরাজ করে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায়, আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে সুভাকে, তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে উঠে সুভা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবি। সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার। আমার অপরাধ কি জানতে পারি স্যার? দেখো সুভা, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে আরশিনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত। বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছ। সুভা নিঃশব্দে পেরিয়ে যায়। কি বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত ৯টা, শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা। সুভা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। ২ থেকে ৩ বার বাজার পরও যখন কেউ দরজা খুলে না, সুভা নিজেই নিচে নেমে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? সুভা তামিমের গলা শুনে শুকনো ঢোক গিলে। কিরে কথা বল।
সুভা আধ ভাঙা গলায় জবাব দেয় না। যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, না হলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা, আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তে কিভাবে যে বয়সে 9 বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নক পড়ে। কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিমকে নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয়ে ভয়ে থাকে, আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে কিভাবে বলবে। কি বলবি জলদি বল। ভাই আসলে আমরা হগলে একটু আগে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই ভাবি সাপড়ে কলেজ থাইকা বের করে দিছে ওই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব ভাই, যে কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। আমি এখনই বোমা মারতাছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। মানিক? জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে সুপার শিক্ষকদের আনতে, আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। শুরু করছি পর্ব 4। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ। পঞ্চপাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3 জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়, আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চখানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড়, হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপর পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে আর কয়জন সহযোগী। কিরে, কে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে, স্যার মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে, শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু। সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার। আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো হয় না সচরাচর। সুভা একটুর জন্য বারান্দায় যায়, যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুভা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্নাঘরে, আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন। 3 জন শিক্ষক গুরুতর আহত। প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দেব। সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়। কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। সুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে। খাবার যেন তার গলা দিয়ে নামছেই না। সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়। একটি ছোট্ট মেসেজ আছে তাতে, বিকেল 5টায় দেখা হচ্ছে পড়ি।
মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোন বিপদে পড়ল। সুভা এবার আয়নায় নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়তা সব মিশে যাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করে, কিভাবে বাঁচব আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমতো খায়। কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে, আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় করতে হবে সেই জায়গা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না। শুরু করছি পর্ব 5। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো, তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে। আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে। কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়। কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গোড়ানো আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে। খালেদ রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গোংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়েকজনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হইতাছে আমার জান। যেই মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল, সেই মাথা আলাদা হওয়া দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইব, তার চোখ খুলে আমি মার্বেল খেলব। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করেছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায়, ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্তর্মহলে। আয়ুব। জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই এই রকমের স্টাইল ফলো করে। হয় পাঞ্জাবি, না হয় 8-শার্ট কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাঁথাই আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে। চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলাইট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না। ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিচ থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয়ে কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে, কারণ সুভার সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে,
এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আরশিনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল, যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়। তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবেই বা তার মুখোমুখি হবে? সুভার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে বেলকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায়। তামিমের দুজন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? সুভা? জি মা। তোর বান্ধবী কাকুলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কিরে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকুলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকুলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকুলির কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি? সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এত লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে, আর মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে থামে। সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুভা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সাবাইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পিছনে ফিরে তাকায় সুভার দিকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুভাকে। সুভাকে দেখা মাত্র তামিমের মুখে নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়। সুভা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায়। তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। দেখো, আমি ভালো মানুষ না, যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুভার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়, নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায়। সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে, আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চখানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে, পরীক্ষা কেমন হলো, আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো? সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত, এটা তো সুভা বুঝে গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার গলায়। সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরও বেড়ে যায়। এভাবে দুবার কল ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর সুভাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টু নাইট।
টেক্সটটা দেখা মাত্র সুভার আতঙ্ক আরও বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে? শুরু করছি পর্ব 6। তামিমের এক লাইন টেক্সট দেখে সুভা আতকে ওঠে। সি ইউ টু নাইট মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে। সুভা কী করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশন প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণ কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিমই জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিপ আসা শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে। কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি, যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার ধুয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন, আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনও। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার, আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পাজামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসা মাত্র ভয়ের নেতারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে, আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিশেষ মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজে ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। সুভা ভয় আর আতঙ্কে ঘুমাতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে, আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তামিম তার সামনে চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো, আর কখন থেকেই বা বসে আছে? সুভার বাবা মা কেন কিছু বলল না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো
আমি কাকে ভয় পাই? সুভার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে ভিতরে জানোয়ারটা থামে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসিনি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসায় তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকের রাতটা সময় দিলাম, কালকে বিকাল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়। যে ঘুরে আবার আসে সুভার কাছে, এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর। তোমাকে একটা চুম্মা দেই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে, আর সুভা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত আর 2 চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি, তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে।